নমস্কার। লাভপুরের মানুষ এবারের ভোটে কি রায় দিলেন? আসুন আজ আমরা শুধু ডেটা বা সংখ্যা নয়, বরং সেই সংখ্যাগুলোর গভীরে ডুব দিই। বোঝার চেষ্টা করি এর পেছনের কারণটা কি, আর ভবিষ্যতের পথটাই বা কী হতে পারে। আমরা যে জায়গাটা নিয়ে কথা বলবো সেটা হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর বিধানসভা কেন্দ্র। দেখুন, আমাদের উদ্দেশ্যটা খুব পরিষ্কার। সাধারণ মানুষের প্রয়োজনটা কি, আর একজন নেতা কিভাবে সেই প্রয়োজন মেটাতে পারেন, এই দুটোর মধ্যে একটা সেতু তৈরি করাই আমাদের লক্ষ্য। ডেটাকে ব্যবহার করে সেই কাজটাই আমরা করতে চাই। তো আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে লাভপুরের মাটির টানটা বোঝার চেষ্টা করব, তারপর দেখব ভোটের হাওয়া কিভাবে বদলেছে, এরপর আমরা এই জনাদেশকে কাটাছিড়া করে দেখব, আর সবশেষে সুশাসনের একটা ব্লুপ্রিন্ট আর নেতার দায়িত্ব নিয়ে কথা বলবো। যে কোনো বিশ্লেষণের শুরুতেই মাটির কাছাকাছি যাওয়াটা খুব জরুরি। লাভপুর হল রাঢ়বাংলার একেবারে প্রাণকেন্দ্র, একটা কৃষিপ্রধান এলাকা। অজয় আর ময়ূরাক্ষী, এই দুই নদীর জলে উর্বর এই মাটিতেই এখানকার মানুষের জীবন আর জীবিকা বাঁধা। এখানকার জনসংখ্যার গঠনটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাব প্রায় ৩০.৫% মানুষ তফসিলি জাতিভুক্ত, আর ঠিক ততটাই মানে ৩০.৫% মুসলিম সম্প্রদায়ের। সমাজের এই মিশ্র বুননটাই কিন্তু এখানকার রাজনীতির একটা বড় চালিকা শক্তি। কিন্তু এই সংখ্যাগুলোর আড়ালে একটা গভীর অর্থনৈতিক সংকটের ছবিও কিন্তু লুকিয়ে আছে। ভাবুন একবার, ৫৩% মানুষই হলেন কৃষি শ্রমিক, যাদের জীবিকা ভীষণ অনিশ্চিত। আর তার চেয়েও বড় কথা, প্রায় ৬৪% মানুষ কোনো নিয়মিত কাজের সঙ্গে যুক্ত নন। এটা কিন্তু একটা মারাত্মক আন্ডার এমপ্লয়মেন্ট আর হতাশারই ছবি তুলে ধরে। ব্যাপারটা আরও জটিল হচ্ছে কৃষকদের জন্য। চাষের খরচ মানে সার, বীজ, ডিজেল সবকিছু দাম হু করে বাড়ছে, কিন্তু ধানের দাম সেই তুলনায় প্রায় একই জায়গায় আটকে আছে। এই যে একটা অসামঞ্জস্য, এটাই কিন্তু কৃষকদের মধ্যে একটা চাপা ক্ষোভ তৈরি করছে। সোজা কথায় তাদের হিসেবটা আর মিলছে না। তো এই আর্থসামাজিক প্রেক্ষাপটের পর চলুন এবার সরাসরি ভোটের ডেটার দিকে তাকাই। এই ফলাফল থেকে তিনটে খুব স্পষ্ট সিগন্যাল বা সংকেত আমরা দেখতে পাচ্ছি। প্রথম সিগন্যালটা কি? মানুষের অংশগ্রহণ। দেখুন, ৮৮.৭% ভোট পড়েছে। এর মানেটা কি? এর মানে হল লাভপুরের মানুষ কিন্তু চুপচাপ বসে থাকা দর্শক নয়, তারা তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে ভীষণভাবে সচেতন এবং সক্রিয়। দ্বিতীয় সিগন্যালটা সত্যি বলতে রীতিমতো একটা রাজনৈতিক ভূমিকম্প। ২০১৬তে বিজেপির ভোট শেয়ার ছিল মাত্র ৯.১%, আর ২০২১-এ সেটা এক লাফে বেড়ে দাঁড়াল ৪২.৭%। এটা একটা বিরাট পরিবর্তন। ভাবুন একবার, এক ধাক্কায় ৩৩% ভোট বেড়ে গেল। এটা শুধু একটা সংখ্যা নয়, এর মানে হল একটা বিরাট সংখ্যক ভোটার তাদের পুরনো রাজনৈতিক আনুগত্য বদলে ফেলেছেন। এটা একটা ম্যাসিভ শিফট। আর ৩ নম্বর সিগন্যালটা হলো, যিনি জিতেছেন তার জন্য একটা ওয়ার্নিং বা সতর্কবার্তা। দেখুন, ২০১৬-র তুলনায় ২০২১-এ তাদের ভোট শেয়ার কিন্তু কমেছে, আর জয়ের মার্জিনটাও খুব একটা স্বস্তির নয়, মাত্র ৮.৬%। তার মানে পায়ের তলার মাটি কিন্তু শক্ত নেই। তাহলে পুরো ছবিটা কি দাঁড়ালো? লাভপুরের লড়াইটা এখন পরিষ্কারভাবে দুটো শক্তির মধ্যে। এক সময়কার যে বিশাল বাম ভোট ছিল প্রায় ৩৬.৭%, সেটা এখন কমে মাত্র ৩% এসে ঠেকেছে। তার মানে এই ভোটটা কিন্তু উবে যায়নি, এটা স্রেফ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই যে এত বড় একটা পরিবর্তন, এর পেছনে কারণটা কি? কোনো নেতার ক্যারিশমা নাকি অন্য কিছু? আমাদের বিশ্লেষণ বলছে এর মূল কারণ কোনো ব্যক্তি নন, বরং সিস্টেম বা ব্যবস্থার ব্যর্থতা। সিস্টেম ফেলিউরের প্রথম উদাহরণটা দেখুন, ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো। মাত্র ২৮% গ্রামে পাকা রাস্তা আছে। এর মানেটা শুধু যাতায়াতের কষ্ট নয়, এর মানে হল অর্থনৈতিক এবং সামাজিক বিচ্ছিন্নতা। কৃষক তার ফসলটা ঠিক সময় বাজারে নিয়ে যেতে পারছেন না, ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে পৌঁছতে পারছে না। এর সাথে যোগ করুন প্রতি বছরের বন্যা আর প্রতি বছর ফসলের ক্ষতি। ব্যাপারটা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ নয়, দুর্বল নদীবাঁধ, অবৈধ বালিখাদান, এসবের কারণেই এই মনুষ্য সৃষ্ট বিপর্যয়। এটা স্রেফ একটা প্রশাসনিক ব্যর্থতা, যা কৃষকদের বারবার পথে বসাচ্ছে। এবার আসি সিস্টেম ফেলিওরের দ্বিতীয় দিকে, বিশ্বাস। যখন সরকারি প্রকল্পের টাকা সাধারণ মানুষের কাছে পৌঁছনোর আগেই মাঝপথে হাওয়া হয়ে যায়, যাকে আমরা কাটমানি সংস্কৃতি বলি, তখন শুধু টাকার ক্ষতি হয় না, আসল ক্ষতিটা হয় বিশ্বাসের। মানুষ সিস্টেমের উপর থেকে ভরসা হারিয়ে ফেলে। যেমন ধরুন, শিক্ষক নিয়োগের দুর্নীতি। যখন হাজার হাজার যোগ্য ছেলেমেয়ের চাকরি দুর্নীতির কারণে বাতিল হয়ে যায়, তখন সাধারণ মানুষের মনে হয় যে যোগ্যতার কোনো দাম নেই। এই ঘটনাটা মানুষের বিশ্বাসের গোড়ায় আঘাত করে, একটা গভীর হতাশা তৈরি করে।
দেখুন, আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে মর্যাদার সাথে বাঁচার অধিকার দিয়েছে। যখন একটা পাকা রাস্তার অভাবে কাউকে ভোগান্তি পোহাতে হয় বা প্রতি বছর বন্যায় সর্বশান্ত হতে হয়, তখন শুধু তার আর্থিক ক্ষতি হয় না, তার মানবিক মর্যাদাও ক্ষুণ্ণ হয়। আর এই সিস্টেম যখন মানুষের মর্যাদা রক্ষা করতে পারে না, ঠিক তখনই প্রতিষ্ঠান বিরোধিতার জন্ম হয়। তো আমরা সমস্যাটা তো বুঝলাম, এবার চলুন সমাধানের দিকে তাকাই। ডেটার ওপর ভিত্তি করে একটা কার্যকরী ব্লুপ্রিন্ট কেমন হতে পারে? দেখে মনে হচ্ছে বিরোধী পক্ষ ভোটারদের এই ক্ষোভগুলোকে অ্যাড্রেস করার জন্য একটা চতুর্মুখী স্ট্র্যাটেজি নিয়েছে। একদিকে তারা শিবের মতো অপশাসনকে ধ্বংস করার কথা বলছে, আবার বিষ্ণুর মতো স্থিতিশীলতা আর আইনের শাসন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছে। ব্রহ্মার মতো নতুন উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে, আর মা দুর্গার মতো সমস্ত মানুষকে সুরক্ষা দেওয়ার কথা বলছে। কিন্তু শুধু কথায় তো চিড়ে ভাজে না। চলুন কিছু কনক্রিট বা বাস্তব প্রতিশ্রুতির দিকে তাকাই, এমন কিছু পদক্ষেপ যা মানুষের জীবনের সরাসরি প্রভাব ফেলবে। প্রথমেই আসছে কানেক্টিভিটি। ধরুন ১০০ কোটি টাকা বিনিয়োগ করে ১৫০ কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা তৈরি করা হলো। এর রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআইটা কি? কৃষকের জন্য বাজারের দরজা খুলে গেল, ছেলে মেয়েদের জন্য স্কুলের রাস্তা সহজ হল। এটা সরাসরি মানুষের জীবনযাত্রার মান বদলে দেবে। দ্বিতীয়ত, বন্যা নিয়ন্ত্রণ। প্রায় ৮০ কোটি টাকা খরচ করে যদি ৫০ কিলোমিটার নদীবাঁধকে মজবুত করা যায়, তাহলে প্রায় ১০,০০০ একর চাষের জমি প্রতি বছরের বন্যা থেকে বেঁচে যাবে। এর মানে হাজার হাজার কৃষকের জীবিকা সুরক্ষিত হবে, তাদের মেহনত আর জলে যাবে না। তৃতীয়ত, স্থানীয় স্তরে চাকরি। ধরুন ৫০ কোটি টাকা বিনিয়োগ করে একটা অ্যাগ্রো প্রসেসিং পার্ক তৈরি করা হলো। এর ফলে সরাসরি প্রায় ২,০০০ নতুন চাকরি তৈরি হতে পারে। এটা এলাকার অর্থনীতিতে একটা নতুন গতির সঞ্চার করবে। আর সবশেষে ওয়েলফেয়ার ডেলিভারি, মানে সরকারি প্রকল্পের সুবিধাগুলো ১০০% মানুষের কাছে পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি হোক, জল জীবন মিশনের পানীয় জল হোক, বা আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য বিমা, কোনো রকম দুর্নীতি বা কাটমানি ছাড়া সুবিধাটা যেন সরাসরি সঠিক মানুষের কাছে পৌঁছে। তবে এই সব কিছুর মূলে থাকতে হবে বিশ্বাস। মানুষের সাথে যে কোনো যোগাযোগের ভিত্তি হল পারস্পরিক আস্থা, আর এই আস্থার একটা বড় অংশ হল প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত তথ্য এবং তার সম্মতির প্রতি শ্রদ্ধা জানানো। মানুষের ডেটাকে শুধু ভোটের অঙ্ক হিসাবে দেখলে চলবে না, তাদের গোপনীয়তা রক্ষা করাটাও একটা বড় দায়িত্ব। আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে লাভপুরের এই পুরো বিশ্লেষণ থেকে আমরা ঠিক কি শিখলাম? সবচেয়ে বড় শিক্ষাটা হল ভোটের হাওয়া বা মোমেন্টাম থাকায় কিন্তু ম্যান্ডেট বা জনাদেশ নয়। আসল জনাদেশ অর্জন করতে হয় মানুষের কথা শুনে, তাদের জন্য একটা পরিষ্কার ভিশন তৈরি করে, আর সেই ভিশনকে নিখুঁতভাবে কার্যকর করার মাধ্যমে। লাভপুরের মানুষ তাদের সিগন্যাল দিয়ে দিয়েছেন, খুব স্পষ্ট সিগন্যাল। এখন প্রশ্ন হল, কে তৈরি আছেন এই সিগন্যালের উত্তর দেওয়ার জন্য? কে এমন একটা সিস্টেম গড়তে প্রস্তুত যা মানুষের সমস্যার সমাধান করবে? If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 080-420-41602. Purpose Beyond Politics.